আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক জায়গায় যেটা দার্জিলিং থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কুয়াশা আর সবুজে ঘেরা এক অপূর্ব সুন্দর জায়গা খুঁজে পাবেন। প্রকৃতির কোলে একটা সুন্দর হোমস্টেতে কাটাতে পারবেন কিছু সময়, আর তার আশেপাশেই ছড়িয়ে আছে কয়েকটি অপূর্ব দর্শনীয় স্থান, যেগুলো প্রতিটাই নিজের মতো করে আলাদা আর অনন্য। পাহাড়ের নরম আবহাওয়া, চারপাশে সবুজের বিস্তার আর এক অদ্ভুত শান্তিময় পরিবেশ, সব মিলিয়ে এই জায়গাটা যেন এক নিঃশব্দ আশ্রয়। আর সব থেকে সুন্দর ব্যাপারটা হলো দার্জিলিং এর এত কাছে লুকিয়ে আছে এমন একটা পরিবেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৫৬৬ ফুট উচ্চতায় অবস্থিত এটাই হলো সোনাদা। চলুন, আমি পায়েল, আপনাদের ডিজিটাল হোস্ট। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো এই অপূর্ব সুন্দর জায়গাটি। ওয়েলকাম টু ভবঘুরে মন। সেদিন আমার যাত্রাটা শুরু হয়েছিল রেলপথে। জানালার বাইরে বদলে যাওয়া দৃশ্যের সাথে পৌঁছে গেলাম এনজিপি। আমি এখন দাঁড়িয়ে আছি এনজিপি যে বাস স্ট্যান্ড রয়েছে সেইখানে। এখান থেকে আমি শেয়ারিং এ চলে যাব সোনাদাতে। দার্জিলিং এ যাওয়ার পথে সোনাদা পড়ে, সোনাদা তারপর দার্জিলিং চলে যাব। এখান থেকে ৩০০ টাকা করে শেয়ারিং এ নেবে, আর শিলিগুড়ি স্টেশন থেকে গেলে ২৫০ টাকা করে নেয়। আমাদের গাড়ি এগোতে থাকলো পাহাড়ের দিকে, আর প্রতিটা মোড়ে খুলে যেতে লাগলো প্রকৃতির এক নতুন অধ্যায়, সবুজ কুয়াশা আর এক অদ্ভুত শান্তির মিশেলে। পাহাড়ি পথে চলতে চলতে আমাদের গাড়ি এসে দাঁড়ালো এই মাঝপথে কিছুটা বিশ্রামের জন্য। আমরা এখন যাচ্ছি সোনালার দিকে। তো যাওয়ার পথে মাঝখানে এখানে এক জায়গায় ব্রেক দিল সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো সেই জন্য আমরা এখান থেকে মোমো আর ম্যাগি অর্ডার করেছি, খেয়ে নেব। তারপর আরো ২ ঘন্টা মতন রাস্তা যেতে হবে। প্রসঙ্গত বলে রাখি, সেদিন আমার গলাটা একটু খারাপ ছিল, তাই আওয়াজ শুনতে যদি একটু খারাপ লেগে থাকে আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। ৩ ঘন্টার জার্নি শেষে আমরা সোনাদা পৌঁছেছিলাম। এই দিক থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী গাড়িগুলো আসবে, এই দিকটা চলে যাচ্ছে দার্জিলিং। এই যে স্কুলটা রয়েছে সোনাদা হলিক্রস গার্লস স্কুল, তার ঠিক বিপরীত দিকে এই রাস্তা দিয়েই ৫ মিনিট মতন চলে গেলেই আমাদের হোমস্টেটা। আমাদের আজকের আস্তানার নাম ঋষিকেশ হোমস্টে। রিজার্ভে আসলে বা পার্সোনাল গাড়িতে হোমস্টে পর্যন্ত গাড়ি আসে। এই হোমস্টেতে থাকার জন্য আপনারা সৃজনা গুরুমের সাথে যোগাযোগ করতে পারেন। এই হোমস্টের বুকিংও উনিই করিয়ে থাকেন। সৃজনাদির কথা আমি আগের ভিডিওতেই বলেছি, উনি ভীষণ ভালো মানুষ। ওনার একটা নিজস্ব ট্রাভেল এজেন্সিও আছে। এই হলো আমাদের সোনাদার হোমস্টে, এই সুন্দর কটেজ আকৃতির ঘরটা। তো ভেতরে চলুন দেখে নেব। ওয়াও, এত বড় ঘর, বেশ সুন্দর। একটা গোটা লিভিং রুম। এখানে টোটাল 4টে বেড রয়েছে, সাথে সোফা দেওয়া আছে, সামনে ডাইনিং টেবিলও রয়েছে। এখানে ৮ জন অনায়াসে থাকতে পারে। এই বাদিকটাতেই রয়েছে ওয়াশরুম। এই রয়েছে ওয়াশরুম। এই হলো গোটা রুমটা। খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো রয়েছে। এমনিও পাহাড়ি এলাকায় প্রত্যেকটা বাড়ি, সেটা ছোট কটেজ হোক বা বড় হোক, খুব সুন্দর করে নানা সাজিয়ে রাখেন। অসাধারণ লাগছে। পেছনটাতে পাহাড়ি ভিউ আছে। আজকে ক্লাউডি আছে। ক্লাউড না থাকলে এখান থেকে সুন্দর সুখিয়া পুকুরি, মিরিকের এলাকাগুলো দেখা যায়। সিজন ভেদে এই হোমস্টের খরচ মাথাপিছু প্রায় ১৩০০ থেকে
1400 টাকার মধ্যে। আপনারা যারা বন্ধু বান্ধব বা বড় ফ্যামিলি একসাথে এসে পাহাড়ি এলাকায় থাকতে চাইছেন, একটা খুব সুন্দর ছুটি কাটাতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই হোমস্টেটা একদম পারফেক্ট। এই কাঠের সিঁড়ি দিয়ে ওনাদের কিচেনে যাওয়া যায়। এই আন্টি হলেন এই হোমস্টের মালকিন, অর্থাৎ ঋষিদার মা। এই হোমস্টের ভেতরে যে ওয়াশরুমটা রয়েছে সেটা শুধুমাত্র ল্যাট্রিন ইউজ করার জন্য, আর বাইরে যেটা রয়েছে এটা স্নানের জন্য। এইখানে স্নানের সব সরঞ্জাম, গ্রিজার, আর এখানেও ওয়াশরুমের সব ফেসিলিটি রয়েছে। হলো আমাদের হোমস্টের পেছনের ব্যালকনির জায়গাটা। এই যে পেছনে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে গাছটা, ফুলটা রয়েছে সুন্দর, এই গাছটা হচ্ছে নাশপাতি গাছ। আমি প্রথমবার দেখলাম। আর এই সোনাদাতে যত হোমস্টে আছে, এই হোমস্টেটা সব থেকে পুরনো। 2009 সালে ওদের এই হোমস্টেটা হয়েছিল, তখন এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল। এটা হচ্ছে এই হোমস্টের ওয়েটিং রুম। গেস্টরা এসে যখন রুম খালি হয়তো থাকছে না, একটু সময় লাগবে গোছাতে, এখানে বসতে পারে বা সন্ধ্যাবেলা এসেও চা খেতে পারে বা নিজেদের সময় কাটাতে পারে। ঘরটা খুবই সুন্দরভাবে সাজানো, অনেক ধরনের জিনিস নিয়ে, ভীষণই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। এই সুন্দর বাচ্চাটি হচ্ছে রুবি, এই হোমস্টের একজন মেম্বার। চলুন এবার লাঞ্চটা সেরে ফেলা যাক। আজকে আমাদের দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, আর রয়েছে এখানে ডাল, আলু ভাজা, এদিকে রয়েছে রাই শাক, পাহাড়ি স্পেশাল রাই শাক, আর এদিকে আছে চিকেন কষা, আর স্যালাড, আর মিষ্টি দই। দুপুরের খাবারের সাথে এই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে পুরো মনে হচ্ছে আমি লাঞ্চ ডেটে এসেছি, তার সাথে পাহাড়ের সাথে। এদের সাথে আমার ভীষণ একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। আমি এনাদের অনেকগুলো প্রপার্টিতে গেছি ঘুরতে, তো আগের যে ভিডিওটা এসেছে আমাদের, সেখানেও আমি এনাদেরই মাসির বাড়িতে গিয়েছিলাম। তো আমাকে ওনারা প্রত্যেকে পুরো মেয়ের মতো ভালোবাসে, তো খুব আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। তাই জন্যই আমার হয়তো এই পাওনাটা ছিল। এই হলো আমাদের হোমস্টে। এখন হোমস্টে থেকে বেরিয়ে আমরা লোকাল সাইট সিন করতে যাচ্ছি। এই হলো আমাদের হোমস্টেরই যে ঋষি রয়েছে, ওর গাড়ি পেছনে দাঁড়িয়ে আছে, এই গাড়িতেই আমরা যাব। আপনারা চাইলে এদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, এদের বড় গাড়িরও ব্যবস্থা আছে, তো তাতেও আপনারা সাইট সিন করতে পারেন। চলুন দেখে নেব। चलो ऋषि, चलो आ जाओ, ऋषि के साथ हम जाएंगे अभी। हाँ नमस्ते। পাহাড়ি এই নীরব পথটা যেন নিজেই এক চলমান ছবি। আর এই সবুজে মোড়া পথের ফাঁকে হঠাৎ চোখে পড়ল অর্কিডের রঙিন হাসি। রাস্তা দিয়ে যেতে যেতে এই বাড়িটা চোখে পড়লো, যেখানে অর্কিড দেখতে পেলাম। এখানে দু রকমের অর্কিড রয়েছে, পুরো বাড়িটাতেই অনেক ফুলের গাছ, কিন্তু অর্কিড তো আলাদাই মাধুর্য। এরপর আমরা আবার এগোতে থাকলাম আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে। এগোতে এগোতে প্রতিটা মোড়েই যেন খুলে যাচ্ছিল নতুন এক দৃশ্য। নীরব প্রকৃতির মাঝে পায়ের শব্দও যেন হারিয়ে যাচ্ছিল, আর পথ নিজেই গল্প বলে চলছিল। গাড়ি থেকে নেমে পাহাড়ি পথে পা বাড়াতেই চারপাশের নীরবতা যেন আরো গভীর হয়ে উঠছিল। এই যে সিঁড়ি রয়েছে, অনেকটা ভাঙাচোরা রাস্তা, কিছুটা গাড়ি থেকে নামার পর 5 মিনিট মতন হেঁটেই ঝর্ণার কাছে যেতে হবে। তো এখানে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়িটা পার করে এই আঁকাবাঁকা পথ দিয়ে ঝর্ণার কাছে। ওই যে ঝর্ণা, আওয়াজটা শুনতে পাচ্ছেন? ওই যে আমরা এখন ওখানেই যাব। আর এটাই হচ্ছে সেই ভাইরাল
মানে ইন্টারনেটে অনেক দেখে থাকবেন, অনেক রিলস ভাইরাল হয়েছে, রেইনবো ওয়াটারফল। এটাই হচ্ছে সেই রেইনবো ওয়াটারফল। চলুন যাই। এই ভাঙা সেতুর ওপারেই রয়েছে ভয়ঙ্কর সুন্দর এক নীরব জগৎ। চারিদিকে এই ঝর্ণার শব্দ আর প্রকৃতির এই নীরবতা, যেন মনে হচ্ছে এই সুন্দর চিত্রটা প্রকৃতি আমার জন্যই সাজিয়ে রেখেছে। বেশ অ্যাডভেঞ্চারাস। এর সাঁকোটা রয়েছে, এটা যথেষ্ট ভাঙাচোরার অনেক পুরনো, আর নিচ দিয়ে ঝর্ণা একটা ছোট বয়ে যাচ্ছে, যেখানে বসে আপনারা দিনের বেলায় আসলে রিল্যাক্সও করতে পারেন। আমি বিকেল বেলায় এসেছি, আর আজকে খুব ক্লাউডি রয়েছে, নাহলে পরিষ্কার দিনে দিনের বেলায় প্রত্যেকদিন 10টা থেকে এখানে রেইনবো দেখা যায়। দেখুন এখানে রাস্তাটা কতটা অ্যাডভেঞ্চারাস, আর আজকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি যাচ্ছি এই ওয়াটারফল দেখতে। প্রসঙ্গত বলে রাখি, গাড়ি থেকে নেমে খানিকটা রাস্তা হেঁটে আসতে হবে, তাই হাঁটাচলার সমস্যা থাকলে এখানে না আসাই ভালো। অবশেষে সামনে এলো সেই প্রতীক্ষিত রূপ। আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং এর খুবই কাছে অবস্থিত সোনাদা, আর সেই সোনাদা থেকে মাত্র 20-25 মিনিট গাড়িতে আসলেই আপনি পৌঁছে যাবেন এই রেইনবো ওয়াটারফলে। এই রেইনবো ওয়াটারফলের নাম এরকম কেন, স্থানীয়দের মুখ থেকে আমি জানতে পারলাম যে রোজ সকাল বেলায় রোদোজ্জ্বল দিনে 10টা পর্যন্ত প্রায় প্রতিদিনই এখানে রেইনবো দেখা যায়। তো সেই জন্যই এই ওয়াটারফলের এমন নাম। আর এই ওয়াটারফল আসার যে রাস্তাটা, কিছুটা গাড়ি আসবে, তারপর আপনাকে 2-3 মিনিট একটু দুর্গম রাস্তা দিয়ে আসতে হবে, কিন্তু এসে আপনি যে জিনিসটা দেখতে পারবেন, মানে আপনার সার্থক হবে। আমি আজকে যে এসেছি, তো এখানে এখন খুবই ক্লাউডি রয়েছে আর বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। তো এরকম ওয়েদারে এই ঝর্ণার সামনে কোনো টুরিস্ট নেই, পুরো ফাঁকা, একদম পিওর অফবিট যাকে বলে। তো আমি মানে মন ভরে প্রকৃতির এই আওয়াজ, এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করছি। আপনারাও যদি একটু অন্যরকম অফবিট চাইছেন দার্জিলিং এর কাছাকাছি, তাহলে সোনাদাতে আসুন, আর আসলে এই রেইনবো ওয়াটারফলে কিন্তু অবশ্যই আসবেন। চারিদিকে শুধুই শান্তি বিরাজমান, আর আওয়াজ বলতে একমাত্র এই ঝর্ণার আওয়াজ। এই ঝর্ণাটার আমার মেন যে আকর্ষণ লেগেছে, সেটা হচ্ছে এখানকার যে ঝর্ণাটা পড়ছে, আপনি তার নিচে দাঁড়ালে পুরো ন্যাচারাল আপনার শাওয়ার, আপনি শাওয়ার নিতে পারবেন, এসে এখানে স্নানও করতে পারবেন। বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা ফেরার পথ ধরলাম। এবার আমাদের গন্তব্য এক নতুন ঠিকানা। এত সুন্দর পরিবেশ দেখে আর গাড়িতে থাকতে মন চাইল না, তাই গাড়ি থেকে নেমে একটু হেঁটে পরিবেশটাকে উপভোগ করছিলাম। কোনো তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এই সৌন্দর্যটাকে খুব কাছ থেকে অনুভব করতে চাইছিলাম। জানেন তো, পাহাড়কে ভালোবাসার সংজ্ঞাটা সবার কাছে এক নয়। আমার কাছে পাহাড়ের কোনো নির্দিষ্ট ভিউ পয়েন্টের আলাদা কোনো মূল্য নেই। পাহাড়ের প্রতিটা কোণ, প্রতিটা বাঁকই যেন নিজের মতো করে সুন্দর। এই পথে এগোতে এগোতে চোখের সামনে যেন খুলে যায় এক রঙিন চিত্রপট। গালিচার মতো বিছিয়ে থাকা চা বাগান, দূরে ধরা দেওয়া পাহাড়ের স্তর, আর মাঝে মাঝে
কোথাও কোথাও ফুল গাছ। সব মিলিয়ে প্রকৃতি যেন নিজেই এক নিখুঁত ছবিতে রূপ নিয়েছিল। এটা পুরোটাই ইনটেকের এরিয়া। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার ডান দিকে আপনাদের এরকম নজরে পড়বে এরকম অনেক পাথর। তার মধ্যে একটা পাথর দেখতে পাবেন যেটা দেখলে পুরো মনে হবে অ্যানাকোন্ডার মুখ, মানে আকৃতিটাই ওরকম। প্রকৃতির কি বিরল সৃষ্টি। এই নিরালা পরিবেশে না যেন মনে হয় দুদণ্ড থমকে যাই, কিছুক্ষণ বসে শহরের সব ক্লান্তি কাটিয়ে নিই। আজকের যাত্রার আমার পরবর্তী ঠিকানা হলো মালাপ্পুল বাজারে অবস্থিত ইনটেক। এই রাস্তাটা কিন্তু আমার কাছে ছিল একদম নতুন, জলের ওপর দিয়ে গাড়ি এগিয়ে চলেছে তার ঠিকানায়। এই হলো সেই বিখ্যাত ইনটেক ব্রিজ। ইনটেক ঘুম থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে বালাসন নদী। আমি এখন দাঁড়িয়ে আছি যেই জায়গাটা, এটা প্রাকৃতিক সৌন্দর্য মানে অসাধারণ, এক কথায় অপূর্ব, এই মালাপ্পুল বাজার। তো সেই জায়গাটাই হচ্ছে এটা। একদম এখানে একটা কাঠের অনেকটা পুরনো ব্রিজ রয়েছে, আপনারা আমার আগের ভিডিওতে দেখবেন যেখানে ধোত্রে পুল বাজারকে আমি দেখিয়েছি। সেখানের ব্রিজটা এখানের থেকে আরো খারাপ ছিল, এটা যথেষ্ট মেনটেন ব্রিজ রয়েছে। তার সাথে নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, বালাসন নদী। আর আশপাশের পরিবেশটা যে কি অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করার নয়। তাই আপনারা ধোত্রে পুল বাজারেই থাকুন বা আপনারা সোনাদাতেই থাকুন, এই ইনটেকে এসে মালাপ্পুল বাজারে একবার হলেও ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। সোনাদাতে আসলে আপনারা সাইট সিন হিসেবে এই ইনটেক ঘুরতে আসতে পারেন। এছাড়াও এই জায়গাটিতেও কিন্তু অনেক হোমস্টে রয়েছে। ভাঙা সেই সেতুর ওপর দিয়ে এগোতেই চারপাশের নিসর্গ যেন নিঃশব্দে মন ছুঁয়ে যাচ্ছিল। নিচে বয়ে চলা নদীর স্রোত আর পাহাড়ি নীরবতার মাঝে এক অদ্ভুত প্রশান্তি ধরা দিচ্ছিল। এই অপার সৌন্দর্যকে পেছনে ফেলে আমরা আবার পথ ধরলাম তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ি সেই চেনা পথ আর অনন্ত সৌন্দর্যকে সঙ্গী করে আমরা এগোতে লাগলাম আরেকটি নতুন অভিজ্ঞতার দিকে। এখানে আসলে আপনারা বেশ কয়েকটা সাইট সিন দেখতে পারবেন। এই যেমন এখন আমরা চলে এসেছি হোমস্টের খুব কাছেই একটা চার্চে। এইখানে যীশু খ্রিস্টের শুলে চড়ানোর যে প্রেক্ষাপট, সেটাকে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। জায়গাটা ভীষণই শান্ত আর খুব পবিত্র। এই স্থানের একটা উপরি পাওনা হলো এখানকার একটা 360 ভিউ। পরিষ্কার দিনে এই জায়গা থেকে নিচের খুব সুন্দর একটা পাহাড়ি ভিউ দেখতে পাওয়া যায়। এই স্থান থেকে বেরোনোর সময় দুই ছোট্ট সঙ্গীর সাথে খেলায় জমে উঠেছিল মুহূর্তটা। আমরা এখন এলাম দুবে প্লেগ্রাউন্ডে। তো এই জায়গাটা থেকে নিচের একটা খুব সুন্দর 360 ভিউ আসে। তো আজকে তো আমি আগেই বলেছি খুব ফগ হয়ে গেছে, তো আমার লাকটা আজকে হয়তো একটু খারাপ, আমি ভিউটা সেরকম ভাবে দেখতে পারবো না। এই যে আমার পেছন দিকটা দেখতে পাচ্ছেন, এইখান থেকেই অনেকটা জায়গা জুড়ে পুরো সুন্দর একদম 360 ভিউ আসে। আর এই যে প্লেগ্রাউন্ডটা, এখানে ফুটবল খেলা হয়, অনেকটা বড় জায়গা, গাড়ি নিয়ে অনায়াসেই আসা যায়। তো এখানে দাঁড়িয়ে খুব সুন্দর একটা সময় কাটানো যায় প্রকৃতির কোলে। ঋষি আমাদের জন্য চা নিয়ে এসেছে।
তো এখানে একটা খুব সুন্দর স্ন্যাক্স পার্টি হচ্ছে, সিঙ্গারা আর চা। এই নিসর্গের মাঝে নিজেকে হারিয়ে ফেলতেই ধীরে ধীরে সন্ধ্যা নামলো, আর শেষ হলো প্রথম দিনের গল্প। দিনভর ঘোরার পর এক কাপ গরম চা আর পাহাড়ি শান্তিতেই মিলল আসল বিশ্রাম। সন্ধ্যা হতেই ঋষি তার মা অর্থাৎ আন্টির সাথে একটু গল্প করার জন্য তার কিচেনে গেলাম। আন্টির কিচেনটাও খুবই সুন্দর, এত সুন্দর করে ডেকোরেট করা। আন্টি খুবই শৌখিন মানুষ, যেখানে যাচ্ছি দেখছি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এখন সন্ধ্যাবেলা আন্টি আমাদের জন্য কিছু বানাচ্ছে। अच्छा, मैंने सुना आपका जो कुकिंग बहुत अच्छा होता है, मुझे सुजना दी ने बोला अभी आपका हाथ का खाना बहुत अच्छा होता है। आप केक भी तो बनाते हैं ना? आज भी ऑर्डर था ना, ऋषि ने बोला। চলে এসেছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। দেখি গরম গরম, এখানে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার সাথে একদম ক্রাঞ্চি এই পকোড়া জমে যাচ্ছে। আন্টি কেক বানায় খুব ভালো, তো উনি আজকে ওনার অর্ডার ছিলেন, প্রচুর অর্ডারের কেকই বানান, তো কিছু কাপ কেকও বানিয়েছেন, তো আমাকে টেস্ট করার জন্য দিয়েছেন। কি সুন্দর, পুরো দোকানের মতো। आंटी बहुत अच्छा लग रहा है ये डेकोरेशन, मैं थोड़ा ट्राई करके देखती हूँ कैसा हुआ। अच्छा ही होगा। एकदम दुकान जैसा ही हुआ है, बहुत अच्छा बहुत अच्छा। রাতটা নিঃশব্দেই গভীর হয়ে উঠেছিল, আর তার মাঝেই এসে পৌঁছলো রাতের খাবার। আজকে রাতে ডিনারে রয়েছে রুটি, তার সাথে রয়েছে একটা সবজি আর স্যালাড, দেশি ঘি, তার সাথে হচ্ছে মিষ্টি আমের একটা আচার, আর রয়েছে ডিম। সব গল্প গুছিয়ে রেখে রাতটা এবার নিঃশব্দে বিশ্রামে। এই হোমস্টেতে আজকে আমার দ্বিতীয় দিন। সকালটা যেন বলছে আজও কিছু সুন্দর অপেক্ষা করে আছে। এই হোমস্টের একটা ইউনিক ব্যাপার হচ্ছে এই ডায়েরিটা হচ্ছে একটা ফিডব্যাক ডায়েরি। আমরা আজকাল তো সবকিছুই অনলাইনে ফিডব্যাক নিই, তো সেই যে খাতায় নিজে হাতে লিখে দেওয়া, প্রত্যেকটা মানুষ যারা আসছেন গেস্টরা তাদের ফিডব্যাক দিচ্ছেন, বিভিন্ন রকমের কথা আমি এখানে লেখা দেখলাম। কেউ তার মেয়ের প্রথম জন্মদিন কাটাতে এসেছিলেন, কেউ তার বউয়ের সাথে এসেছিলেন, কেউ তার ফ্যামিলির সাথে এসেছিলেন। এত সুন্দর সুন্দর কথা লিখেছেন এখানে ফিডব্যাক হিসেবে, বেশ ইউনিক লাগলো। আমিও লিখবো কেমন লাগলো এই জায়গায় এসে। আপনারাও কিন্তু এই সুন্দর ফিডব্যাকের খাতাটায় নিজের হস্তাক্ষর দিয়ে ফিডব্যাক দিয়ে যেতে ভুলবেন না। आंटी ये क्या बन रहा है? ये सेल रोटी बन रहा है। अच्छा। ये हम लोग का ट्रेडिशनल रोटी है। দেখে নেওয়া যাক আজকের ব্রেকফাস্টে কি কি আছে। আজকের ব্রেকফাস্টে আছে ওনাদের ট্র্যাডিশনাল এই সেল রুটি, যেটা ওনারা বিভিন্ন রকমের অকেশনে বানান, আন্টি তো বললেনই। আর রয়েছে একটা আলুর সবজি আর ডিম ভাজা। বেশ ক্রিপসি আছে, হালকা মিষ্টি, বেশ ভালো, অন্যরকম। ব্রেকফাস্ট সেরে আবার শুরু হলো আজকের পথ চলা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, চারপাশে সবুজের নরম ছোঁয়া আর এক নিঃশব্দ সৌন্দর্য। আর সেই পথেই পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য 7 নম্বর ভিউ পয়েন্ট।
দাঁড়িয়ে আছি 7 নম্বর ভিউ পয়েন্টে। এখানে অনেকটা এলাকা জুড়ে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এটাই 7 নম্বর ভিউ পয়েন্ট। এখানে আপনি আসলে দেখতে পারবেন সুন্দর চা বাগান, আর পাশে রয়েছে সারি সারি পাইন বন। আর আমি যে সময় এসেছি এই সময় এখানে হঠাৎ মেঘ চলে এসছে। না, এটা কিন্তু বর্ষাকাল নয়, আমি মার্চে এসেছি, কিন্তু তাও এখানে এত মেঘ চলে এসছে, পুরো হঠাৎ করে একটা ড্রামাটিক ওয়েদার হয়ে গেল। তো আমি দাদার মুখে শুনলাম যে এখানে যদি মানে নর্মাল দিনেও আসেন, যখন খুব সূর্য সুন্দরভাবে থাকবে, রোদোজ্জ্বল দিন থাকবে, তখন এখান থেকে 360 একটা অনেক দূর পর্যন্ত সুন্দর ভিউ পাওয়া যায়। আর বর্ষাকালেও আপনি যদি এরকম মেঘের ওয়েদারেও আসেন, সেখানেও খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। এরকম পাইন গাছ, তারপরে মেঘেদের খেলা, আমার তো মনে হচ্ছে আমি কোনো মেঘের স্বর্গরাজ্যে চলে এসেছি। মানে অসাধারণ। আমি তো মনে করি পাহাড় কখনো নিরাশ করে না, সেটা সূর্যের দিন হোক, রোদোজ্জ্বল দিন হোক, অথবা বর্ষার এরকম মেঘলা দিন হোক। তাই সোনাদা আসলে 7 নম্বর ভিউ পয়েন্ট কিন্তু একদম মিস করবেন না। আমার চারপাশ দিয়ে ভীষণ ড্রামাটিক একটা ওয়েদার হয়ে গেল, মানে অসাধারণ। আমি কতটা বলে বোঝাতে পারছি আমি জানি না। এখানে দাঁড়িয়ে যে ফিলিংসটা আপনার আসবে সেটা হয়তো আমি ক্যামেরায় আপনাকে বোঝাতে পারবো না। এইখানে অনেকটা সময় কাটিয়ে এইবার আমরা চললাম মনেস্ট্রি দেখতে। সোনাদার বিশেষ আকর্ষণ হলো এখানে আসলে আপনারা মনেস্ট্রি, চার্চ, মন্দির তিনটেই দেখতে পাবেন। ইনি হলেন গুরু পদ্মসম্ভাবা। এই যে মনেস্ট্রি, তার বিশেষ আকর্ষণ হচ্ছে এনার মূর্তিটা। নীরবতা আর পবিত্রতার মেলবন্ধনে এই মনেস্ট্রি যেন এক শান্ত আশ্রয়। এখানকার নীরবতাটা যেন একদম আলাদা, শব্দহীন অথচ ভীষণ অর্থপূর্ণ। চারপাশের এই স্থিরতা মনকে অজান্তেই থামিয়ে দেয়, আর সেই থেমে যাওয়াতেই খুঁজে পাওয়া যায় এক অদ্ভুত স্বস্তি। পাহাড়ের সাথে মনেস্ট্রির কিন্তু একটা নিবিড় যোগাযোগ রয়েছে। বিশেষত আপনি যখন নর্থ বেঙ্গল বেড়াতে আসছেন, সেটা দার্জিলিং হোক বা কালিম্পং বা কোনো অফবিট সাইড, সব জায়গাতেই ছোট বড় মনেস্ট্রি দেখতে পেয়ে যাবেন। কিছু নামকরা, কিছু একটু কম পরিচিত। তেমনি আমি সোনাদায় যে হোমস্টেতে রয়েছি তার পাশেই দুটো মনেস্ট্রি রয়েছে। তো এখন আমি ওই বড় মনেস্ট্রিটাতে রয়েছি, যেটা অনেকটা এলাকা জুড়ে যেমন শান্ত পরিবেশ, পবিত্র এখানকার চারিদিকের অ্যাটমসফিয়ারটা, তার সাথে সাথে ভীষণ সুন্দর কালারফুল। তাই আপনারা যখন আসবেন সোনাদাতে, এই মনেস্ট্রি কিন্তু আসতে একদম ভুলবেন না। সোনাদাতে আমার ট্যুর ছিল 1 রাত 2 দিন। আপনাদের হাতে যদি আরেকটু সময় থাকে, আরো 2-1টা সাইট সিন করে নিতে পারেন, আর চাইলে দার্জিলিংও ঘুরে আসতে পারেন। এই দিনের গল্পটুকু এখানেই শেষ। মনে রয়ে গেল অসংখ্য সুন্দর মুহূর্ত, আর শুরু হলো হোমস্টেতে ফেরার পথ। ফেরার দিন দুপুরে আন্টি আমাদের জন্য মাছ রান্না করেছিলেন। ভাত, বেগুন ভাজা, মাছ, সবজি, স্যালাড, এই দিয়ে দুপুরের খাবার খেয়ে আমি ঘরে ফেরার পথ ধরেছিলাম। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর হাইপ করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেমেটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।